নতুনের আনা পেপারে সাইন করে কমলিনী, আর নতুনের রেজিস্ট্রি পেপার দেখে চমকে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কমলিনীর মা বলতে থাকে, আমার মেয়েটা কাল রাতেই আসলো, আর তাকে তুমি একটু সময় দিলে না বৌমা? আমার মেয়েকে এত কথাগুলো শোনাচ্ছ? হ্যাঁ, তুমি 4 জনের ফ্যামিলিতে এসেছিলে, কিন্তু আমরা তো তখন বলিনি যে আমরা কোনোদিনও 4 জন থেকে 5 জন বা 6 জন হব না। আমার দেবরকে কি আমি বাড়ি থেকে বের করে দেব, নাকি আমার মেয়েকে আমি কখনো বাড়িতে অ্যালাউ করব না? তার বিয়ে দিয়েছিলাম বলে একদিন। বৌমা, তোমার অনেক ভাগ্য যে তোমার ননদ এক রাতের জন্য কোনোদিনও ওই বাড়িতে থাকতে আসেনি। মিঠি আর চুপ করে থাকতে পারে না। মিঠি তখন বলে, শোনেন মাম, আপনি যেহেতু চাকরির কথাটা বললেন, তো আমি সেই ক্ষেত্রেই বলছি। মোর যেহেতু বিদেশ যাওয়ার কথা ছিল, তেমনি কিন্তু আমারও বিদেশ যাওয়ার কথা ছিল। মৌ সেই জন্যই যেহেতু পার্মানেন্টলিভাবে কিছু করতে পারছে না এখানে, ঠিক সেই একই কারণে আমিও পার্মানেন্টলিভাবে কিছু করতে পারছিলাম না। যখন এই অবস্থা আমার মায়ের এই অবস্থা, আমার মা এখন একা। আমি ঠিক করেছি যে আমি বিদেশ যাব না, আমি এখানেই কিছু করতে পারবো। কিন্তু আমি তো আর এমন গানাতারা মেয়ে নয়, তুমি সেটা ভালো করেই বুঝতে পারছো। আমি যদি চাকরি করতেই চাই, তাহলে আমি কিন্তু ঠিক চাকরি জুটিয়ে নিব, কিন্তু আমার মাঠে আমি এভাবে ফেলে যেতে পারবো না। এখন আমার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মায়ের এই অপারেশনটা। আগে মায়ের এটা মিটুক, তারপর আমি চিন্তা করব চাকরি বাকরি। কিন্তু এই কয়টা দিন যদি তুমি খাওয়া দাওয়ার দায়িত্বটা তুমি যদি বলো যে আমাকে, তাহলে আমি অন্য ব্যবস্থা করতে পারি। তখন দেখা যায় বলতে থাকে যে, খবরদার মিঠি, খবরদার, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আর তখন কমলিনীর বাবা বলে, ঠিকই তো বলেছে। আচ্ছা, ও যদি ইচ্ছে করে চাকরি করতে চায়, তাহলে ও চাকরি করে কিন্তু ওর মাকে ডাল ভাত খাওয়াতে পারবে। আর তোমার যদি রান্না করতে অসুবিধা হয়, তাহলে বুড়ির মা রান্না করে দিবে। তোমার কোনো রকম কোনো নাক গলানোর দরকার নেই, তোমার কিচ্ছু করতে হবে না। তখন রেশমি বলে, হ্যাঁ সেই রকমই তো, বড় বাড়ি, আপনার বাড়িতে 2টো রান্নাঘর। আর তখন দেখা যায় কমলিনী বলতে থাকে, বৌদি ভাই, কাল আমার হসপিটালে ভর্তি হতে হবে। তুমি চাইলেও এখন আমি এই বাড়ি থেকে চলে যেতে পারবো না। আমাকে হসপিটালে ধাক্কাটা সামলাতে দাও, তারপর ঠিক এই বাড়ি থেকে চলে যাব। ততক্ষণে দিদিভাই একটা বাড়ি খুঁজে বের করবে, আর তখন আমরা ওই বাড়িতেই চলে যাব, শিফট করে যাব। আর তারপর দেখা যায় বলতে থাকে, তুমি বিশ্বাস করো বৌদি, আমি না তোমাদের ঝামেলায় পড়াতে চাই না, আমি চাই না তোমরা আমার জন্য ঝামেলায় পড়ো। আর তখন বলতে থাকে যে, বুড়ি, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই তোমাদের সাবধান করতে এই কথাগুলো বলেছিলাম। বলল, নতুন দাদা তোমাদের সাংঘাতিক একটা ভরসার জায়গা ছিল, কিন্তু সেই ভরসার জায়গাটাতে আসলেই শূন্য। সেটাই আমি একটু চোখে আঙ্গুল গিয়ে তোমাদেরকে বুঝাতে চেয়েছিলাম। তোমরাই বলো না, বিয়ের 2 দিনের মধ্যে একটা লোক এত তাড়াতাড়ি তার সমস্ত কিছু ভুলে যাবে? বিয়ের পরেও তো কত কিছু বলেছে না, যে আমি ওটা মানি না, ওটা মানি না। আর তখন বলে, ও ভদ্রলোক দেখছি যে তার চরিত্রই ঠিক নেই। আর তখন দেখা যায় প্রসম বলতে থাকে যে, শোন বুড়ি, অন্য লোকের বাড়ির মানুষকে নিয়ে আমাদের কথা বলার ইন্টারেস্ট নেই, এখন শুধু তোমাকে নিয়েই ভাবতে চাই। বলতে থাকে যে, শোন বুড়ি, আমি কিন্তু কালকে ছুটি নিয়েছি। এরপর, আরে দাদা ভাই, তোকে কোনো ছুটিমুটি নিতে হবে না। এখানে মিঠিল আসে। আর তখন মিঠিল এসে বলে, কাকিমা। তখন মিঠিলকে দেখে কমলিনী উঠে মিঠিলের কাছে যায় আর বলে, তুই এসেছিস মা, তুই আবার কষ্ট করলি? আর তখন বলে, কষ্ট করে এখানে আসতে গেলি কেন? আমি তো সবসময় ওই বাড়িতেই যাই তোমার সাথে দেখা করার জন্য, আর এখানে এসেছি তাতে কি কষ্ট বলো? আর তখন মিঠি বলতে থাকে যে, এমনিতেই বাড়িতে আমরা আসছি, এরপর তুমি এবার এসেছো, তার মধ্যে তুমি এসেছো এমনিতেই নাকি আমরা আসা বলে বাড়িটা ভিড় হয়ে গেছে। তুমি ছোট পরিবার দেখে 4 জন লোক দেখে এসেছিলে, আর এখন অনেক লোক দেখছো, তোমরা তো সেগুলো ভালো লাগছে না, তুমি তো সেটা নিজের মুখেই স্বীকার করলে, তাই না? বলতে থাকে, হ্যাঁ অসুবিধা তো একটু হচ্ছে, মিথ্যে কথা বলে তো আর লাভ নেই। আসলে কি বলো তো, আমরা তো আমাদের বাড়িতে একরকমভাবে থাকতেও অভ্যস্ত, তাই না? অসুস্থ, তার জন্যই তো তোর মামা তোর মাকে নিয়ে এসেছে। কিন্তু এখন দেখো, সেই জন্যই কিন্তু আমাকে নিচে শুতে হয়েছে। আমাকেও কিন্তু ডাক্তার বলেছে নিচে শোয়া যাবে না, কিন্তু তার সত্ত্বেও আমি শুয়েছি। তখন বলে, আমি ভীষণ লজ্জিত তার জন্য। কিন্তু আমি দাদাভাইকে তো বারবার করে বলেছিলাম, যেন ওরা যদি কথা না শুনে, তাহলে আমি কি করব বলো তো? আর তখন রশ্মি বলে যে, তোমার দাদা তো উদারতা দেখিয়েছে, জানো তো, আমার ডাক্তার না আমাকে নিচে শোয়াটা বারণ করেছে, আমাকে বলে দিয়েছে আমি যেন মাটিতে না শুই, কিন্তু তার তো আনাকে শুতে হয়েছে, কারণ আমি শুতে বাধ্য হয়েছি। আজকে সকাল থেকে তো কোমরটা আমি তুলতেই পারছি না।
এদিকে ছোট কাই বলতে থাকে, না আমি বলছি কি বোমা, দেখো তোমার এর মধ্যে তো অনেক কষ্ট দিয়েছে, তোমাকে আর নতুন করে কষ্ট পেতে হবে না, তোমাকে আর কষ্ট দিতে চাই না। তাছাড়া তুমি তো কালকে হসপিটালে ভর্তি হতেই যাচ্ছ, তার থেকে চলো বরঞ্চ আমরা একটা হোটেলে গিয়ে থাকি। এখন আমার ফ্ল্যাটেও তোমরা উঠতে পারবে না, সেখানে অনেক ধুলোবালু রয়েছে, 2-1 দিনের মধ্যেই তো পরিচ্ছন্ন হয়ে যাবে। তখন বলে, আমার খুব খারাপ লাগছে তোমাদের সবাইকে এভাবে ডিস্টার্ব করার জন্য। আর তখন মিঠিল বলতে থাকে, এটা তো কাকিমার বাপের বাড়ি, আমি তো জানতাম না যে কাকিমা তার বাপের বাড়িতে এক রাতও থাকার অধিকার নেই। তখন বলে, কে বলেছে মিঠি যে এক রাতও থাকার অধিকার নেই? বলতে থাকে যে আমার থাকার যতটুকু অধিকার রয়েছে আর রেশমিরে থাকার যত অধিকার রয়েছে ততটাই কিন্তু বুহিরও রয়েছে। তো মিঠিল, কিছু কিছু বোকা মানুষ থাকে যাদের অনেক সময় যাদের মানে ইচ্ছাটাই আমাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হয়, আর তখন তা সেই পথেই আমাদেরকে যেতে হচ্ছে, আমরা এমনিতেই ভুল করছি। আর তখন বলে যে আমরাও সেই যেভাবে প্রয়োজন হয় আমরা সেভাবেই ব্যবস্থা করব। আর তখন দেখা যে বলতে থাকে, তুমি আমাকে বোকা বলছো? হ্যাঁ তা তুই বলবে, হ্যাঁ আমি ঠিকই বলেছে যে আমি বোকা, আমি বোকা। তখন দেখা যাবে ছোট কাকাই বলতে থাকে, তোমাকে বোকা বললো কম কম বলা হবে, তুমি শুধু বোকা নয়, তুমি খুব বুদ্ধিমতী। আর খুব এমন একটা বলতে থাকে, আর তখন আরও যে তুমি ঠিক সময় মতো ছাগল মারতে। বুড়িনীর বাবাও খুব রেগে যায় আর বলতে থাকে, আচ্ছা বোমা, আমাদের তো এত দায়বদ্ধ নেই, আমার মেয়ে যখন আজকে এত বড় বিপদে পড়েছে তখন তো আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারি না। শুধুমাত্র আমার বৌমার পছন্দ নয় বলে যে আমার মেয়েকে বের করে দিতে পারবো সেটা তো নয়, না না এটা করতে পারবো না। তখন কমলিনীর মা বলে, শোনো বৌমা, তোমার যদি সত্যি এত অসুবিধা হয় তো তুমি তো আর প্রসমের বাড়িতে থাকো না, তোমার শ্বশুরমশাইয়ের বাড়িতেই থাকো। এটা তোমার শ্বশুরমশাইয়ের বাড়ি, এখানে থাকার অধিকার আমাদের সকলের আছে, আমার থাকার আমার মেয়েরও অধিকার আছে, তাই না? আর তোমার যদি এই বিষয়টা মেনে নিতে অসুবিধা হয় তুমি বাপু কয়দিন তোমার বাপের বাড়িতে কাটিয়ে আসো। তখন রশি বলে, কি আমি বাপের বাড়িতে যাব? আমি বাপের বাড়িতে যাব? কেন যাব? আপনারা তো সাংঘাতিক লোক, আপনারা কাজের বেলায় কাজই বাজি। তুমি যখন বলছো বৌমা আমরা বেশ খারাপ, আর তুমি যাও তাহলে তোমার বাপের বাড়িতে কটা দিন কাটিয়ে আসো, তুমি শান্তিতে থাকো, তুমি দয়া করে কটা দিন তোমার বাপের বাড়িতে কাটিয়ে আসো। আর তখন রশ্মি বলে, কেন কেন আমি বাপের বাড়িতে যাব কেন? আর তখন দেখা যায় ছোট কাকাই বলতে থাকে যে এই বাড়িতে থাকতে গেলে তুমি বুড়িমার সম্পর্কে একটা কথাও বলতে পারবে না, থাকা নিয়ে কোনো কথা চলবে না। আর তখন দেখা যায় রেশম বলতে থাকে, আমি তো জানতাম এটা আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, এখন তো দেখছি আপনারও বাড়ি, মানে আপনার বলার মধ্যে সেটা সেই কথাটাই প্রকাশ পাচ্ছে, তাই না? তখন প্রসম রেগে গিয়ে বলে, আলবাত প্রকাশ পাবে, কারণ এই বাড়িটা আমার বাপের একা করা সম্ভব হতো না। যদি না আমার কাকু সাহায্য করতো তাহলে আমার বাপের পক্ষে সম্ভব হতো নয় যে এই বাড়িটা তৈরি করার, বুঝতে পেরেছো? অর্থাৎ তাহলে আমার ছোট কাকার এই বাড়িটা। আমি এই কথাটা তোমাকে একবার নয় 1000 বার বলেছি, তুমি দিন দিন এত ছোট মানুষের পরিচয় দিচ্ছ কেন বলো তো? কেন দিন দিন ছোট মানুষের পরিচয় দিচ্ছ? বিশ্বাস করো এই কথাগুলো বলতে না আমার অত্যন্ত খারাপ লাগছে, আমার ঘেন্না করছে তোমাকে। আমি হাত জোর করে বলছি তোমার কাছে দোহাই, তুমি চুপ করো, প্লিজ চুপ কর। ছোট কাকাই বলতে থাকে যে হ্যাঁ তোমরা আমার ফ্লাইটেই থাকবে, এখনো চিন্তা করো না। তখন দেখা যায় কমলিনী বলতে থাকে, কাকামণি তুমি কিছু মনে করো না, একটু আমাকে সম্মান নিয়ে বাঁচতে দাও, আমি না তোমার ফ্লাইটে থাকতে পারবো না, তোমার ফ্লাইটটাও তো এখন তোমার নেই। আর এরপর বলে যে হ্যাঁ আমি ওটা মৌকে গিফট করেছিলাম। আর তখন বলতে থাকে, কিন্তু বাড়িটার দলিল এখনো আমাদের জয়ের নামেই আছে, মৌ যদি আপত্তিও করে তাহলে আমার তো অধিকার থাকবে, সেই অধিকার থেকেই তুমি সেখানে থাকবে। তখন প্রসম বলতে থাকে, কাকু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মোর আপত্তি থাকার পয়েন্টটা কি সেটাই বুঝতে পারছি না। তখন বলে, তুমি কি ভেবেছিলে প্রসম যে এক রাতের ব্যবধানে তোমার বউ এরকম ভাবে মানে পাল্টি খাবে, এরকম ভাবে এত কথা শোনাবে? ভাবনি তো? তাই বলছি তোমার মেয়েকেও আমি ভরসা করি না, আর তোমারে শুনতে হয়তো বা খারাপ লাগবে কিন্তু তারপর আমাকে বলতে হচ্ছে। আর তখন প্রসম বলে, না আমার একটুও খারাপ লাগছে না, আমি জানি আমার মেয়ে কি আর ওকে কে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে সেটাও আমার থেকে বেটার কেউ জানে না। দেখা যাবে নতুন সেখানে চলে আসে, নতুন এসে বলে, আসতে পারি? তখন প্রসম বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ প্লিজ নতুন দা আসো, ভিতরে আসো, তোমার তো আবার ওই কি সব কাগজপত্র সাইন করা বাকি আছে না? ভালোই হয়েছে আজকে এসেছো, কাল তো আবার বুড়ির অপারেশন আছে, ভর্তি হতে হবে হসপিটালে। নতুন বলতে থাকে, হ্যাঁ সেই জন্যই তো আসলাম। আর তখন দেখা যায় এদিকে ছোট কাকাই বলতে থাকে, তুমি কি ভেবেছিলে বুড়িমার হসপিটাল থেকে আসবে না? না না সেরকম কিছু নাই, আসলে কাগজপত্রগুলো সাইন করানো প্রয়োজন, তার জন্যই আর কি। আর নতুনের পাশে গিয়ে বসে আর বলে, কোথায় সই করতে হবে আমাকে দাও নতুন ঠাকুরপো, আমি সই করে দিচ্ছি। বাবা বলে, মানুষের যে কত রূপ দেখলাম। আর তখন নতুন বলে, কেন কাকাই আপনার কি খারাপ লাগছে? আপনি কি অন্য কিছু আমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলেন? এখন মেয়ের সাথে একটা সম্পর্ক, সবাই যে নানান কথা বলছে সেই কথাগুলোই বলুক, সেটা কি আপনারা চান? তাহলে কি আপনারা খুশি হতেন? তার থেকে বরঞ্চ একদম সম্পর্কটা চকিয়ে যাক, সেটাই ভালো। মিঠির কিছু বলতে থাকে, না একেবারেই সম্মানের নয়, যত
যত তাড়াতাড়ি সম্ভব সেইটা করে আমার মাকে মুক্তি দাও তুমি নতুন কাকু। নতুন কাকু বলে, মিঠিল, বড়দের মধ্যে কথা বলতে নেই। আর তখন মিঠিল বলে, আমরা কি সত্যি ছোট আছি নতুন কাকু? সমস্ত কথাই তো আমাদের সামনে হচ্ছে, তাহলে এই কথাটা আপত্তি কেন থাকবে বলো নতুন কাকু? মিঠিকে বলে, মিঠিল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন মিঠিলও রাগ করে। মিঠিল তখন বলে, কিন্তু আমার তোমার সাথে কোনো কথা নেই, আর আমার সময়ও হবে না। তখন বলে, কি তুমি কি জানো জিনিসপত্র বাড়িতে থাকে কোথায় জানো না তো? তুমি তো গেস্ট, তুমি বসো, আমি করে দিচ্ছি। এ কথা শুনে মিঠি তখন বলে, আমরা সবাই এখানে গেস্ট, কিন্তু তুমিও তো তাহলে মা একজন গেস্ট, তাই না? তুমি একজন গেস্ট হয়ে আরেকজন গেস্টকে কিভাবে চা দিতে যাবে বলো তো? তুমি কি সে কথাটা ভুলে গিয়েছো? যদি চা দিতেই হয় তাহলে ওরাই চা দিবে, একমাত্র ওরাই, মধ্যে কথা বলার কোনো দরকার নেই। আর তখন কমলিনী বলে, বরাবরই অভ্যাস মতোই বলে ফেলেছিলে। তখন দেখা যায় নতীন বলে, আমি দেখতে পাচ্ছি এখানে চা খাওয়া নিয়ে অনেক সমস্যা হচ্ছে, আমি চাটা খেতেই পারছি না, আমি চাটা বরং বাড়িতে গিয়েই খাবো, পার্বতী খুব ভালো চা বানায়। আর তখন দেখা যাবে কথা শুনে সবাই অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। এই দিকে তখন ছোট কাকাই তো চুপ করে থাকতে পারে না, সে তখন বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি না আনো, তুমি যে কাজটা করতে এসেছো সেই কাজটা করো। আর তখন দেখা যাবে এদিকে মাকে বলছে যে, তুমি বৌদি, তুমি বরং চাটা করে ফেলো, কারণ বলাই যখন হয়েছে চাটা খেয়েই যাক, এখানে একটু চা খেয়ে যাক, বাড়ি মানে এখানে পচা চাটাই খেয়ে যাক, আর বাড়ি না হয় পার্বতীর হাতে ভালো চাটা খাবে। যাবে এদিকে প্রসম বলতে থাকে, আচ্ছা নতীন দা, তুমি কি কি পেপারসে সাইন করবে বলো তো? আর তখন বলে, কেন সন্দেহ হচ্ছে? আমি এমন কোনো সাইন করাবো না যাতে তোমার বোনের সম্পূর্ণ সমস্যা হয়, তোমার যদি ইচ্ছা হয় তুমি দেখে নিতে পারো। তখন বলে, না না, সমস্যা হবে কেন, সন্দেহ হবে কেন? আর তারপর দেখা যাবে কমলিনী চুপ করে থাকে। এরপর নতুন বলে, যার সাথে প্রপার্টির কোনো সম্পর্ক নেই, ওর তো আর প্রপার্টি নেই, আর কিছু কিছু এমন সম্পর্ক আছে যেগুলো ওর সাথে আমাকে চুকিয়ে নিতে হবে, সেই জন্যই আর কি সই করাচ্ছে। তখন বলতো, আমার সন্দেহ বলে তুমি চেক করতে পারো। এরপর বলে, না, আমার কোনো সন্দেহ করছি না, আমি চেক করতে চাই না। তখন কমলিনী বলে, বললাম তো আমি সই করে দিচ্ছি। এরপর কোথায় কোথায় সই করতে হবে সবটা দেখে সই করে দেয় কমলিনী। আর তারপর দেখা যাবে কমলিনীর খুব কষ্ট হতে থাকে, কিন্তু কষ্ট হলেও যায়। কমলিকে বলে, কমলি, তুমি কিন্তু না পড়ে সইটা করলে। তখন কাকু বলে যে, শোনো নতীন, তোমার বন্ধুর স্ত্রী যাকে তুমি বৌঠান বলে ডাকতে, এখন কমলিনী না, বলে তুমি তার সম্মানটা রাখার জন্য বৌঠান বলে ডাকাটাই তোমার উচিত, নাম ধরে নয়। আর তখন দেখা যাবে কথা শুনে অবাক হয়ে যায়। এর পরবর্তীতে দেখা যাবে যে পেপারসগুলো সেগুলো তখন বলতে থাকি যে ভালো করে দেখার জন্য, কিন্তু কমলিনী কোনো পেপারসই দেখে না। তখন দেখা যায় কমলি এক পলক চোখে তাকালে দেখতে পায় যে আসলে এটা তো কমলিনের নতীনের বিয়ের রেজিস্ট্রির পেপারস। তখন এটা দেখে তো চমকে যায় কমলিনী। বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবেন।